নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আজকে আমরা আলোচনা করব দ্য হিন্দুর একটি আর্টিকেল, যেটা সাম্প্রতিক একটি ঘটনা অর্থাৎ ভারতবর্ষের অপারেশন সিন্দুর অথবা অপারেশন সিঁদুর এর ওপর আধারিত। আমরা প্রত্যেকেই জানি কিছুদিন আগে পেহেলগাঁওতে টেরোরিস্টদের যে অ্যাটাক হয়েছিল তারই কাউন্টার অ্যাটাক হিসেবে ভারতবর্ষ তার এয়ারফোর্স বা এয়ার জেট পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে, 9টা জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে। তো তার উপরেই আধারিত আজকের এই আর্টিকেল। তবে হিন্দুর আর্টিকেলে যাওয়ার আগে সেখানে ব্যবহৃত বেশ কিছু ওয়ার্ড আমরা প্রাথমিকভাবে দেখে নেব। সেই শব্দগুলো আমি লিস্ট আকারে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি, তোমাদের এরপরে প্যাসেজটা পড়তে বেশ খানিকটা সুবিধা হবে। তো সবার প্রথম যে শব্দটা আমরা দেখতে পাবো প্রিসিশন। প্রিসিশন বলতে এক্স্যাক্ট অথবা অ্যাকিউরেট বোঝায়, অর্থাৎ কোনো কিছু নিখুঁত। অর্থাৎ এই যে ভারতবর্ষ এয়ার স্ট্রাইক করেছে, এই হামলাটা কিন্তু নিখুঁত হামলা হয়েছে, এতে কোনো সিভিলিয়ান সেই অর্থে মারা যায়নি। একদম নির্দিষ্ট করে জঙ্গি ঘাঁটিগুলোর ওপরেই অ্যাটাকটা হয়েছিল। এর অ্যান্টোনিম কি হবে? ইনঅ্যাকিউরেসি অথবা ভেগনেস। পরের শব্দ হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার বলতে আমরা সদর দপ্তর বুঝি। তবে বলে রাখি, এখানে একটা ভুল ছাত্রছাত্রীরা করে, কথাটা হেডকোয়ার্টার নয়, কথাটা হেডকোয়ার্টার্স, অর্থাৎ একটা হলেও আমরা হেডকোয়ার্টার্সই ব্যবহার করব। এটার মানে মেইন অফিস, সেন্ট্রাল অফিস অথবা কমান্ড সেন্টার বলতে পারি। ব্রাঞ্চ অথবা আউটপোস্ট এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। নার্ভ সেন্টার বলতে কোর অথবা কেন্দ্রবিন্দু বোঝায়, অর্থাৎ কোনো কিছুর অভিঘাত যেখানটায় সব থেকে বেশি পড়ে অথবা যেই জায়গাটায় বসে সবকিছুকে নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় নার্ভ সেন্টার বা কেন্দ্রবিন্দু। সিনোনিম হিসেবে হাব অথবা কোর আমরা ব্যবহার করি, এবং এর অ্যান্টোনিম হিসেবে আমরা আউটস্কার্টস ব্যবহার করতে পারি বা পেরিফেরি শব্দটাও ব্যবহার করতে পারি। পরের শব্দ আউটফিটস। আউটফিটস বলতে বোঝায় সংগঠন, গ্রুপ অথবা অর্গানাইজেশন। যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে সেটা তার অ্যান্টোনিম হবে। প্রিএম্প শব্দের মানে হচ্ছে কোনো কিছু অ্যাজিউম করে সেটাকে পূর্ব থেকেই প্রতিহত করে দেয়া। অর্থাৎ বাংলা শব্দ লেখা আছে পূর্ব প্রতিরোধ, ইংরেজিতে সিনোনিম হবে প্রিভেন্ট অথবা ফোরস্টল। অ্যালাউ অথবা পারমিট হবে এর অ্যান্টোনিম। ডেটার। ডেটার বলতে কোনো কিছুতে কাউকে বাধা দেয়া বা নিরুৎসাহিত করা, এখান থেকেই ডিটারেন্ট শব্দটা এসেছে। সিনোনিম হিসেবে প্রিভেন্ট অথবা ডিসকারেজ, এবং এনকারেজ শব্দটা এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। এসক্যালেটরি। এসক্যালেশন বলতে কি বোঝায়? কোনো কিছু বেড়ে যাওয়া। তো এসক্যালেটরি বলতে বোঝায় হচ্ছে উত্তেজনাপূর্ণ, অর্থাৎ যেখানে উত্তেজনা বাড়ছে। দেখবে মাঝে মাঝে আমরা বিভিন্ন নিউজ পেপারে এরকম ফ্রেজ দেখি, এসক্যালেটিং টেনশন, অর্থাৎ যখন টেনশন বাড়ছে। তাহলে এর সিনোনিম কি হবে? ইন্টেন্সিফাইং অথবা অ্যাগ্রাভেটিং। অ্যাগ্রাভেট মানে কি? কোনো কিছুকে বাড়িয়ে দেয়া। কামিং শব্দটা এর অ্যান্টোনিম হবে অথবা ডি এসক্যালেটরি এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। পরের শব্দ কি? প্রপোর্শনেট। প্রপোর্শনেট মানে হচ্ছে একদম যথাযথ অথবা আনুপাতিক, অর্থাৎ এখানে বিরোধীরা যেরকম আক্রমণ করেছে তার একদম সমান সমান সেই অনুপাতে তার একটা যথাযথ প্রত্যুত্তর দিয়েছে, এই অর্থে প্রপোর্শনেট শব্দটা ব্যবহৃত হয়। এখানে খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কমেনজুরেট। তোমাদের ভোক্যাবুলারিতে সিনোনিম বা অ্যান্টোনিমে কিন্তু কমেনজুরেট শব্দটা দিতেই পারে, অথবা এর সিনোনিম ব্যালেন্সড হতে পারে। ডিসপ্রপোর্শনেট এর অ্যান্টোনিম হবে বা আনইকুয়ালও লিখতে পারো। রেসপন্সিবল বলতে দায়িত্বশীল, অ্যাকাউন্টেবল এর সিনোনিম হবে, এবং ইরেসপন্সিবল অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। রেজলিউট শব্দের মানে কোনো কিছুতে কেউ যদি নিশ্চিত থাকে অথবা দৃঢ় প্রতিজ্ঞ থাকে। ফার্ম আমরা বলতে পারি, তার মানে ডিটারমাইন্ড অথবা আনওয়েভারিং, অর্থাৎ কোনো কিছুতে টালমাটাল নয়, অবিচল, যেটা তাকে আমরা রেজলিউট বলতে পারি। হেজিটেন্ট এর অপোজিট শব্দ হবে। হেজিটেন্ট বলতে কি? যে হেজিটেট করছে, হেজিটেশন থাকছে তার, করব কি করব না, এইটা তার অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। পরের শব্দ হচ্ছে হার্টল্যান্ড। হার্টল্যান্ড বলতে বোঝায় হচ্ছে মূলভূমি। মূলভূমি বলতে কি? যেখান থেকে পুরো বিষয়টা চালানো হচ্ছে বা সবকিছুর মূলে যেটা রয়েছে। যেমন ধরো আমাদের ভারতবর্ষ থেকে যদি কোনো কিছুকে আলটিমেটলি নিয়ন্ত্রণ করা হয় তো সেটা হচ্ছে দিল্লি। তাহলে দিল্লি হচ্ছে কি? মূলভূমি বা হার্টল্যান্ড। তাহলে এর সিনোনিম কোর অথবা সেন্টার ব্যবহার করতে পারি। সেন্টার বানান টিইআর, টিআরই দুটোই হতে পারে, একটা ব্রিটিশ স্পেলিং আর একটা হচ্ছে ইউএস এর স্পেলিং। এর অ্যান্টোনিম হতে পারে এজ। পরের শব্দ ইনস্ট্রুমেন্ট মানে হাতিয়ার, আমরা জানি টুল অথবা মিন্স, এবং এর
অপোজিট শব্দ বা অ্যান্টোনিম হিসেবে আমরা অবস্ট্যাকল অথবা হিন্ড্রেন্স ব্যবহার করতে পারি। হিন্ড্রেন্স শব্দটার মানে হচ্ছে যেটা বাধা দেয়। আমব্রেলা শব্দের মানে ছাতা আমরা জানি, কিন্তু কোথাও যদি লেখা থাকে আন্ডার দ্য আমব্রেলা অফ অমুক, তখন সেটা হচ্ছে কারুর অধীনে বা কারুর ছত্র ছায়া। তো এখানে কভার অথবা প্রোটেকশন অর্থে ব্যবহৃত হয়েছে আমব্রেলা শব্দটি এই প্যাসেজে। এক্সপোজার অথবা ভালনারেবিলিটি এর অ্যান্টোনিম হবে। ভালনারেবল বলতে কি বোঝায়? ইজি টু অ্যাটাক। পরের শব্দ ব্ল্যাকমেল। ব্ল্যাকমেল মানে তোমরা জানোই যে ব্ল্যাকমেল করা, থ্রেট করা, এক্সটর্শন করা, কিডন্যাপ, এক্সটর্শন, মানি আমরা শব্দগুলো ব্যবহার করি। রিকোয়েস্টের অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে বা পারসুয়েশনও বলতে পারো। পরের শব্দ অ্যাপ্রোপ্রিয়েট, এর সিনোনিম হবে সুইটেবল অথবা প্রপার। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম হবে ওভার্ট। ওভার্ট বলতে প্রকাশ্য, ওপেন যেটাকে বলে। যেমন ধরো বলা হলো ওভার্ট অ্যাটাক অথবা ওভার্ট স্ট্রাইক, তার মানে কোনো লুকিয়ে চুরিয়ে না, একদম ওপেনলি অ্যাটাক করে দিচ্ছে, এটাকে বলা হয় ওভার্ট। অবভিয়াস অথবা ওপেন সিনোনিম কোভার্টের অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে, অথবা হিডেন শব্দটাও ব্যবহার করতে পারো। আন্ডারস্কোর শব্দটার মানে হচ্ছে কোনো কিছুতে গুরুত্ব দেয়া, বা আমরা খেয়াল করে দেখো যখন কোনো লেখাকে আন্ডারলাইন করি তো সেটার দিকে তো সবার নজর দিতে চাই বা সবার নজর কাটতে চাই। তো আন্ডারস্কোর মানেই হচ্ছে কোনো কিছুকে গুরুত্ব দেয়া। এর সিনোনিম হবে এমফাসাইজ অথবা হাইলাইট, এবং অ্যান্টোনিম হবে মিনিমাইজ অথবা ডাউন প্লে। এখানে যেহেতু পাস্ট টেন্স আছে আমরা সিনোনিমেও পাস্ট টেন্স ব্যবহার করেছি। পরের শব্দ হচ্ছে সিভিলিয়ান। সিভিলিয়ান বলতে যে বেসামরিক তাকে বোঝায়। এর অপোজিট হবে মিলিট্যান্ট আমরা বলতে পারি, এবং সিনোনিম নন মিলিটারি, সিটিজেন এগুলো আমরা ব্যবহার করতে পারি, বা ডেনিজেন ব্যবহার করতে পারি। অ্যান্টোনিম হিসেবে কমব্যাটেন্ট শব্দটা আসতে পারে, মিলিটারিটা অ্যান্টোনিম হতে পারে। পরের শব্দ হচ্ছে পেরিনিয়াল। পেরিনিয়াল মানে যেটা এভার লাস্টিং, লং লাস্টিং, চিরস্থায়ী, যেটা আর শেষই হয় না। এখানে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? পাকিস্তানের ক্ষেত্রে এই যে উগ্রপন্থীদের যে আতুর ঘর, সেইটা একেবারে শেষই হচ্ছে না, তারা প্রডিউস করেই যাচ্ছে, নতুন নতুন জঙ্গিবাদ, জঙ্গি, টেরোরিস্ট প্রোভাইড করেই যাচ্ছে। সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তোমার পেরিনিয়াল শব্দটি, অর্থাৎ এভারলাস্টিং বা কনস্ট্যান্ট। এর সিনোনিম হবে, অ্যান্টোনিমে আমরা টেম্পোরারি শব্দটা ব্যবহার করতে পারি। র্যাডিক্যাল থেকে এসছে র্যাডিক্যালাইজ শব্দটা। র্যাডিক্যাল বলতে চরমপন্থাকে বোঝায় বা চরমপন্থীকে বোঝায়। এক্সট্রিমিস্ট এর সিনোনিম হবে মডারেট, এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। পরের শব্দ হচ্ছে হারবার। হারবার বলতে কোনো একটা ঘর, জায়গা, আস্তানা এগুলোকে বোঝানো হয়, বা কোনো একটা পোত একেও বোঝানো হয়, যেখানে আমরা নাউন হিসেবে শব্দটাকে ব্যবহার করি। কিন্তু যদি হারবার ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে বোঝায় হচ্ছে প্রোভাইড শেল্টার টু, অর্থাৎ কাউকে আশ্রয় দেয়া। তার মানে এর সিনোনিম হবে শেল্টার্ড অথবা প্রোটেক্টেড। এক্সপোজড এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে অ্যালে। শব্দটার অর্থ হচ্ছে মিত্র বা বন্ধু। পার্টনার অথবা ফ্রেন্ড এর সিনোনিম হিসেবে ব্যবহৃত হবে। এনিমি অথবা ফো এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। লেভারেজ শব্দটার মানে হচ্ছে ইনফ্লুয়েন্স বা প্রভাব, অর্থাৎ কোনো কিছু তুমি তোমার প্রভাব ব্যক্ত করে বা জাহির করে কাউকে কোনো কিছু বাধ্য করছো। তো সেক্ষেত্রে লিভারেজ আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি, যদিও লিভারেজ ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এর অ্যান্টোনিম উইকনেস আমরা লিখতে পারি। কোয়ের শব্দটার মানে হচ্ছে কাউকে ফোর্স করা বা বাধ্য করা। কম্পেল করাটাও এর সিনোনিম হবে। পারসিউড এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। রিটেলিয়েটরি, রিটেলিয়েশন মানে প্রতিশোধ বোঝায়, অর্থাৎ এখানে প্রতিশোধমূলক এইভাবে ব্যবহৃত হয়েছে। রিভেঞ্জফুল বা রিপ্রাইজাল এর সিনোনিম এবং অ্যান্টোনিম হচ্ছে ফরগিভিং। ফরগিভিং মানে মাফ করে দেয়া, তার মানে এখানেই শত্রুতার শেষ। পরের শব্দ ভিগর। শব্দটার মানে হচ্ছে উদ্যম, এনার্জি বা স্ট্রেংথ সিনোনিম। উইকনেস এর অ্যান্টোনিম হবে লজিক্যাল, মানে যেটা যৌক্তিক, এর সিনোনিম হবে র্যাশনাল। পরের শব্দ নরমালসি। নরমালসি শব্দটা এসছে নরমাল থেকে, এর সিনোনিম হবে নরমালিটি, স্বাভাবিক অবস্থা বোঝায়। অ্যাবনরমালিটি এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হতে পারে, অথবা অ্যানোমালি শব্দটাও এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হতে পারে। পরের শব্দ কমিউনাল। কমিউনাল বলতে বোঝায় যেটা সাম্প্রদায়িক। এর সিনোনিম সোশ্যাল এক্স্যাক্ট আসবে না, তার থেকে আমরা সেক্ট্রেরিয়ান শব্দটা ব্যবহার করতে পারি। এর অ্যান্টোনিম হিসেবে আমরা নন সেক্ট্রেরিয়ান শব্দটা ব্যবহার করব। পরের শব্দ হচ্ছে রিফট। রিফট মানে ফাটল। ডিভিয়েশন অথবা স্প্লিট এর সিনোনিম হবে ফাটল না থাকলে হারমোনি অথবা ইউনিটি, এই শব্দটা অ্যান্টোনিম হবে। পরের শব্দ কনসেনসাস। কনসেনসাস মানে এগ্রিমেন্ট অথবা অ্যাকর্ড, অর্থাৎ ঐক্যমত, যেখানে সবাই সহমত পোষণ করছে। ইউনিটি,
এগ্রিমেন্ট, অ্যাকর্ড, কনকর্ড এর সিনোনিম হবে, ডিসকর্ড এর অ্যান্টোনিম হবে অথবা ডিসএগ্রিমেন্ট এর অ্যান্টোনিম হবে। পরের শব্দ স্ট্রাইফ, যার মানে হচ্ছে সংঘাত, কনফ্লিক্ট অথবা ডিসকর্ড আমার সিনোনিম হবে। ডিসকর্ড দিয়ে একটা ইডিয়ামও তোমরা জানো, অ্যাপেল অফ ডিসকর্ড, যেটার মানে কজ অফ কোয়ারেল। পিস অথবা হারমোনি এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহৃত হবে। রেস্ট্রেইন শব্দটার মানে সংযত, কন্ট্রোলড অথবা লিমিটেড। অ্যান্টোনিম হিসেবে আমরা আনকন্ট্রোলড শব্দটা ব্যবহার করতে পারি। ভুল পদক্ষেপ বোঝাতে আমরা মিসস্টেপস শব্দটা ব্যবহার করি। এর সিনোনিম এরর অথবা মিস্টেক হতে পারে। কারেক্ট স্টেপ অথবা অ্যাকিউরেসি এর অ্যান্টোনিম হতে পারে। লাস্ট শব্দ রিস্ক, এটার মানে ঝুঁকি। ডেঞ্জার অথবা হ্যাজার্ড এর সিনোনিম, এবং সেফটি বা সিকিউরিটি এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহার হবে। এবার চলো আমরা প্যাসেজটা পড়ে নেওয়ার চেষ্টা করি। সবার প্রথম দেখো এটার একটা টাইটেল দিয়েছে। টাইটেলটা কি? স্ট্রোকস অফ জাস্টিস অন অপারেশন সিন্দুর অ্যান্ড আফটার। অর্থাৎ এটা হচ্ছে তোমার একেবারে জাস্টিসের মার যাকে বলে, অর্থাৎ ন্যায়, ন্যায় প্রতিষ্ঠা করা হয়েছে। এবং এই মিশনটার নাম কি? অপারেশন সিন্দুর। তাহলে ফার্স্ট লাইন কি বলছে দেখো। ফার্স্ট লাইন বলছে ইন্ডিয়া ক্যারিড আউট প্রিসিশন মিলিটারি স্ট্রাইক অ্যাক্রস 9 লোকেশন ইন পাকিস্তান অ্যান্ড পাকিস্তান অকুপাইড কাশ্মীর আর্লি অন ওয়েডনেসডে। অর্থাৎ এখানে বলছে ভারত বুধবার ভোরে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় অত্যন্ত নিখুঁতভাবে সামরিক হামলা চালিয়েছে, এবং ডেটটাও পাশে দেয়া আছে 7ই মে 2025। টার্গেটস ইনক্লুডেড ভাওয়ালপুর, the headquarters of Jaish-e-Mohammed, and Mudrike, a nerve center of Lashkar-e-Taiba terrorist outfits bred by পাকিস্তান টু টার্গেট ইন্ডিয়া। এখানে কি বলছে যে এই যে অভিযান, এই অভিযানের প্রধান লক্ষ্য, টার্গেট বলতে লক্ষ্যকে বোঝায়, এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল ভাওয়ালপুর, যেখানে তোমার জৈশি মোহাম্মদের সদর দপ্তর অবস্থিত, বা তাদের যেটা কেন্দ্র, সদর দপ্তর তো বলা যায় না, বলা যেতে পারে তাদের হেডকোয়ার্টার অর্থে এখান থেকেই তাদের ডেরাটা ছিল এইখানে। এবং তার সাথে সাথে তোমার মুদ্রিকে বলে আরেকটি জায়গা, যেটা লস্করি তৈবার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি, এই অভিযানের মূল লক্ষ্য ছিল। আচ্ছা, এখানে আরো একটা কথা বলছে, ব্রিড বাই পাকিস্তান টু টার্গেট ইন্ডিয়া। তাহলে এই জায়গাগুলো একেবারেই পাকিস্তান পোষিত বা পাকিস্তান সমর্থিত, তারাই জন্ম দিচ্ছে কাকে টার্গেট করে? ভারতকে টার্গেট করে, যাতে ভারতকে আক্রমণ করতে পারে। পরের সেন্টেন্স বলছে ইন্ডিয়া সেইড দ্য স্ট্রাইকস ওয়্যার টু ডেস্ট্রয় দ্য camps used to train terrorists and to preempt as well as deter more such cross-border attacks following the terror attack in Pahalgam on April 22, 2025, in which 26 people were killed by terrorists who আইডেন্টিফাইড দ্য টার্গেটস বাই দেয়ার রিলিজিয়ান। এটা আমরা প্রত্যেকেই জানি যে ধর্মের ভিত্তিতে পেহেলগাঁওতে হিন্দু পুরুষদের খুন করেছিল একদম বেছে বেছে টেরোরিস্টরা। এবং এখানে বলছে যে ভারত কি জানিয়েছে? ভারত জানিয়েছে এই হামলার উদ্দেশ্য ছিল যে জঙ্গিদের যে প্রশিক্ষণ শিবির তাকে যাতে ধ্বংস করা যায়। এবং একই সাথে এই যে 22শে এপ্রিলের কথা বলছে, পেহেলগাঁওয়ে যে ধর্মীয় পরিচয় দেখে 26 জন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল, সেই ঘটনার মতো হামলা যেন অদূর ভবিষ্যতে আর কখনো না হয়, সেটা নিশ্চিত করা হচ্ছে এই এয়ার স্ট্রাইক বা এই যে অ্যাটাক অপারেশন সিন্দুর, তার একটা লক্ষ্য। পরের সেন্টেন্স কি বলছে? ইন্ডিয়াস মিলিটারি স্ট্রাইকস ওয়্যার মেজার্ড, নন এসক্যালেটরি, প্রপোর্শনেট অ্যান্ড রেসপন্সিবল। অর্থাৎ ভারতের এই যে সামরিক অভিযান, একে 4খানা বিশেষণে অভিহিত করা হয়েছে। সবার প্রথম কি বলা হয়েছে? মেজার্ড, মানে পরিমিত। তারপর কি বলা হয়েছে? নন এসক্যালেটরি। এসক্যালেটরি মানে যাতে উত্তেজনা বাড়ে, নন এসক্যালেটরি বলতে যেটা খুব একটা উত্তেজনা বর্ধক নয়।
প্রপোর্শনেট মানে একদম যথাযথ বা আনুপাতিক, অর্থাৎ পাকিস্তান যা করেছে তার একদম সমুচিত জবাব সেই অনুপাতে। অ্যান্ড রেসপন্সিবল মানে কি? রেসপন্সিবল হচ্ছে যথেষ্ট দায়িত্বশীল বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। এবার তোমাদের মনে হতে পারে কেন যথেষ্ট দায়িত্বশীল? কারণ এই যে অপারেশন সিন্দুরের ফার্স্ট অ্যাটাক হয়েছিল, এটার টার্গেট কিন্তু ছিল শুধুমাত্র যারা জঙ্গি তারাই, তার বাইরে আর কেউ নয়। অর্থাৎ এখানে পাকিস্তানের যে সাধারণ নাগরিক তাদেরকে টার্গেট করা হয়নি, এমনকি পাকিস্তানের যে সৈন্যবাহিনী তাকেও টার্গেট করা হয়নি, শুধুমাত্র জঙ্গি ঘাঁটি, 9খানা জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেয়া হয়েছিল। এবং এটা কে বলছে? গভর্নমেন্ট সেড। তারপরের সেন্টেন্স বলছে, ইন 2019 ইন্ডিয়া হ্যাড ক্যারিড আউট সার্জিক্যাল স্ট্রাইকস ইন বালাকোট ইন খাইবার পাখতুনখাওয়া ইন নর্থ পাকিস্তান, এরকম একটা নাম ওখানকার, আফটার দ্য পুলওয়ামা টেরোরিস্ট অ্যাটাক। অর্থাৎ 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত বালাকোটে একটা সামরিক অভিযান চালিয়েছিল। সেই সামরিক অভিযানটা কিন্তু এর থেকে অনেক কম ছিল, অর্থাৎ এইবার আরো বেশি চালিয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি তখন একটা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল 2019-এ। তারপরের সেন্টেন্স কি বলছে? দ্য রেসপন্স দিস টাইম হ্যাজ বিন শার্পার অ্যান্ড মোর রেজলিউট। অর্থাৎ এখানে এইবার যে ভারতের জবাব সেটা হচ্ছে আরো জোরালো এবং আরো স্পষ্ট আগের বারের থেকে। অর্থাৎ আগের বার যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তার থেকে অপারেশন সিন্দুর ধারে ভারে অনেকটা উন্নত, এটাই বোঝাচ্ছে। এখানে একটা ছোট্ট গ্রামার আমরা শিখে নেব, যখন অ্যান্ড দিয়ে দুটো অ্যাডজেক্টিভ যুক্ত থাকবে তারা সেম ডিগ্রির হবে। যেমন এখানে বলেছে শার্পার অ্যান্ড মোর রেজলিউট, অর্থাৎ দুটোই কম্প্যারেটিভ ডিগ্রি। পরের সেন্টেন্স, মুদ্রিকে অ্যান্ড ভাওয়ালপুর আর ইন পাঞ্জাব, দ্য হার্টল্যান্ড অফ পাকিস্তানিজ রুলিং এলিট দ্যাট হ্যাজ বিন প্লেইং দ্য ডাবল গেম অন টেরোরিজম। কি বলতে চাইছে? বলছে মুরিদকে এবং ভাওয়ালপুর পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত এবং এই দুটো খুব গুরুত্বপূর্ণ শহর যেখানে হামলা হয়েছে এবং এখানে দেশের ক্ষমতাশীল গোষ্ঠীর দখলদারি সব থেকে বেশি। আচ্ছা, এখানে আরেকটা শব্দ ব্যবহৃত হয়েছে, ফ্রেজ ডাবল গেম। ডাবল গেম বলতে কি বোঝায়? ডাবল গেম বলতে বোঝায় হচ্ছে দ্বিচারিতা। একবার পাকিস্তান বলছে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে, তারপর তারা জঙ্গিদেরকেই শেল্টার দিচ্ছে, তাদেরকে মদদ দিচ্ছে, তো সেইটা বোঝানোর জন্য ডাবল গেম শব্দটা ব্যবহৃত হয়েছে। পাকিস্তান হ্যাজ ফর ডেকেডস used terrorism as a low-cost instrument of war against India under an umbrella of nuclear blackmail. কি বোঝাতে চাইছে? যে পাকিস্তান দশকের পর দশক ধরে এই সন্ত্রাসবাদকে ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে এবং একটা পারমাণবিক অস্ত্রের হামলার ভয় দেখানো হচ্ছে। মানে সহজভাবে তুমি যদি বলতে চাও, তুমি এইভাবে বলতে পারো যে পাকিস্তান বহু বছর ধরে পারমাণবিক অস্ত্রের ছায়ায় সন্ত্রাসকে একটা সহজ অস্ত্র হিসেবে ভারতের বিরুদ্ধে ব্যবহার করে আসছে। ইন্ডিয়া হ্যাজ বিন ট্রাইং টু ফিগার আউট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স টু দিস। তা ভারত কিভাবে এর জবাব দেবে তা নিয়ে বহুদিন ধরেই একটা ভাবনা চলছিল। ফিগার আউট মানে হচ্ছে খুঁজে বার করা অথবা কোনো কিছু বোঝা, রিয়েলাইজ করা, আন্ডারস্ট্যান্ড করা বা কোনো পথ আবিষ্কার করা, এই অর্থে ব্যবহৃত হয়েছে। উইথ বালাকোট অ্যান্ড নাও অপারেশন সিন্দুর, দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার, ইন্ডিয়া ক্যান হ্যাভ অ্যান ওভার্ট মিলিটারি রেসপন্স ইন দ্য ইভেন্ট অফ আ টেরর অ্যাটাক এগেইনস্ট ইট, অ্যাপার্ট ফ্রম ইকোনমিক অ্যান্ড ডিপ্লোম্যাটিক মেজার্স। বলছে বালাকোট এবং তারপর অপারেশন সিঁদুর বা সিন্দুর এটা স্পষ্ট করে দিচ্ছে যে প্রয়োজনে ভারত শুধু কূটনৈতিক বা অর্থনৈতিক চালই চালবে না, তারা দরকার হলে প্রকাশ্যে সামরিক অভিযানের মাধ্যমেও এই জাতীয় টেরোরিস্ট অ্যাটাকের মোকাবিলা করবে। India has also underscored the point that there were no civilian, economic or military targets on Wednesday. অর্থাৎ এই ওয়েডনেসডের অ্যাটাকে ভারত এটাও একেবারে সুনির্দিষ্ট করে দিয়েছে যে এর টার্গেট কোনোভাবেই কোনো সিভিলিয়ান ছিল না, কোনো আর্থিক বিষয় ছিল না বা কোনো মিলিটারি টার্গেট ছিল না। অর্থাৎ
আমরা যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের সামরিক শক্তির ওপর কিন্তু সেই আঘাতটা নামেনি, নেমেছে শুধু জঙ্গির ওপর। ওখানকার কোনো অর্থনীতির ধস নামানো ভারতের এই আক্রমণের মূল লক্ষ্য ছিল না, না ছিল কোনো সিভিলিয়ানের ওপর অ্যাটাক করা তার মনোভাব। শুধুমাত্র জঙ্গিকে কেন্দ্র করে বা উদ্দেশ্য করেই এই অ্যাটাক আয়োজিত হয়েছে বা অনুষ্ঠিত হয়েছে। চলে আসি পরের প্যারাগ্রাফ। Overt military action in response to Pakistan-sponsored terrorism marks a change in India's strategy under Prime Minister Narendra Modi. অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের জবাবে প্রকাশ্য সামরিক পদক্ষেপ ভারতের কিন্তু কৌশলগত একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগে যেটা কূটনৈতিক কথাবার্তার মাধ্যমে সমঝোতায় চলে আসা যেত, এখানে বলা যাচ্ছে এটা মোদির একটা পজিটিভ পয়েন্ট। হাউ দিস উইল চেঞ্জ পাকিস্তানস বিহেভিয়ার রিমেইনস আনসার্টেন। অর্থাৎ এই পদক্ষেপে পাকিস্তানের আচরণ কতটা বদলাবে তা এখনই নিশ্চিত করে বলা যায় না। আনসার্টেন মানে এখনো অনিশ্চিত। The strikes destroyed terrorist bases, but the setback may not be long-term, considering the perennial supply of radicalized youths in Pakistan. বলছে এই যে টেরোরিস্ট অ্যাটাকের জবাবে ভারত একটা হামলা করেছে, তাতে বহু টেরোরিস্ট ক্যাম্প বা বেস ধ্বংস হয়ে গেছে, কিন্তু এর যে প্রভাব এটা যে খুব সুদূর প্রসারী হবে তা অনুমান করা যাচ্ছে না বা আশা করা যাচ্ছে না। কেন? কারণ পাকিস্তানের যে ইউথ সম্প্রদায় বা যুবক সম্প্রদায়, সেটাই হচ্ছে একটা সন্ত্রাসবাদের আতুরঘর, এবং এই যে একটা টেরোরিস্টের যে চেন সাপ্লাই, এটা কিন্তু তোমার তৈরি হচ্ছে পাকিস্তানের যুব সম্প্রদায়ের থেকে। এবং এখানে দেখো পেরিনিয়াল শব্দটার মানে হচ্ছে কন্টিনিউয়াস বা এভারলাস্টিং, যেটা শেষ হচ্ছে না, সেই অর্থেই বলতে চাইছে। অর্থাৎ যেহেতু পাকিস্তানের ক্ষেত্রে এই জঙ্গিবাদের যে আতুরঘর বা জঙ্গি সাপ্লাই এটা কখনো শেষ হবে না, তাই এই যে সেটব্যাকটা পাকিস্তানের হলো ভারতের সামরিক অভিযানের ফলে, তার যে প্রভাব খুব বেশি দিন থাকবে না এটা ভারতও অনুমান করতে পারছে। পাকিস্তান হ্যাজ নট অনলি রেইজড terrorists who target India but also harbored Osama bin Laden, the most wanted terrorist for the West, even while it was claiming to be an ally in the war on terror. পাকিস্তান শুধু ভারত বিরোধী জঙ্গি তৈরি করছে এমনটাই নয়, বরং পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় বা ওয়ান্টেড যে সন্ত্রাসী ওসামা বিন লাদেন, তাকেও কিন্তু আশ্রয় দিয়েছিল পাকিস্তান। সুতরাং তারা মুখে মুখে শুধু সন্ত্রাস বিরোধী এই সমস্ত বন্ধুত্বের কথা বলছে, যে আমরা যে সমস্ত শক্তি সন্ত্রাস বিরোধী হিসেবে কাজ করছে আমরা তার মিত্র শক্তি, কিন্তু আসলে তারা এই ডুয়েল গেম বা ডবল গেমই প্লে করছে। পরের সেন্টেন্স বলছে পাকিস্তানস ক্যারেক্টার উইল হ্যাভ টু চেঞ্জ ইফ ইট ইজ টু বিহেভ ডিফারেন্টলি। মানে পাকিস্তানের চরিত্র না বদলালে তাদের আচরণেও কোনো পরিবর্তন আসবে না। ইন্ডিয়া হ্যাজ রিচড আউট to other countries and world powers must use their considerable leverage to coerce Pakistan to act responsibly. বলছে ভারত অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে এবং এখন বিশ্বের অন্যান্য যে শক্তিধর দেশগুলো রয়েছে তাদের উচিত পাকিস্তানকে দায়িত্বশীল আচরণ করতে বাধ্য করা। The retaliatory strikes apart, the investigation into Pahalgam should continue in full vigor and be taken to its logical conclusion. বলছে পাল্টা হামলার পাশাপাশি, অর্থাৎ আমরা তো একটা কাউন্টার হামলা করবই, তার সঙ্গে সঙ্গে পেহেলগামের ঘটনার তদন্তও যাতে যথাযথ হয় এবং শেষ পর্যন্ত সেটার যাতে একটা লজিক্যাল কনক্লুশন থাকে বা আসে, এটাও কিন্তু চালিয়ে যেতে হবে। ইন্ডিয়া শুড অলসো ওয়াচ আউট ফর এসক্যালেটরি মুভস বাই পাকিস্তান অ্যান্ড বি প্রিপেয়ার্ড টু রেসপন্ড মিলিটারিলি অ্যান্ড ডিপ্লোম্যাটিক্যালি। পাকিস্তান যাতে পরিস্থিতি আরো উত্তপ্ত না করতে পারে সে ব্যাপারেও ভারতকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে সামরিক বা কূটনৈতিক জবাবের জন্যেও
প্রস্তুতি রাখতে হবে। The center on Wednesday pointed out that the terrorists wanted to disturb normalcy in Kashmir and create communal rift in the country. তার মানে কেন্দ্র জানিয়েছে কবে, বুধবার, সন্ত্রাসীরা কাশ্মীরের যে স্বাভাবিক পরিবেশ সেটা নষ্ট করতে উদ্যত এবং তারা সাম্প্রদায়িক উত্তেজনা বা ফাটল অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে একটা ফাটল ধরানোর জন্য সর্বতোভাবে চেষ্টা করেছিল। All political parties have supported the military operation. এখানে একটা ভাগ্য ভালো, এখানে বিরোধী দলগুলো বিরোধিতা করেনি, প্রত্যেকেই এই মিলিটারি স্ট্রাইক বা অপারেশন সিন্দুরের ভূয়সী প্রশংসা করেছে এবং তারা সর্বসম্মতিক্রমে সবাই সবার পাশে দাঁড়িয়েছে। পরের সেন্টেন্স, while strengthening the domestic political consensus on the issue, the center should also ensure that elements who try to create communal strife and play into the hands of Pakistan are restrained. তার মানে কি বলছে, while strengthening the domestic political consensus, অর্থাৎ দেশের ভেতরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা রাজনৈতিক যে ঐক্য সেটাকে শক্তিশালী করার পাশাপাশি the center should also ensure that elements who try to create communal strife and play into the hands of Pakistan are restrained. restrained মানে তাদেরকে বিরত করতে হবে, অর্থাৎ বোঝাচ্ছে যে একদিকে যেমন আমরা নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যকে আরো শক্তিশালী করব এবং বাড়াবো, পাশাপাশি যারা সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে চাইছে বা পাকিস্তানের ফাঁদে পড়ছে তাদেরকেও কঠোরভাবে বা কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কেন নিয়ন্ত্রণ করতে হবে? এনি মিসটেপস উইল ক্যারি আ গ্রেট রিস্ক, কারণ যে কোনো একটা ভুল পদক্ষেপই আমাদের ভবিষ্যতের ক্ষেত্রে একটা বড় ঝুঁকি হতে পারে বা ঝুঁকির সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দিতে পারে।